আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কিউ হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শুধু দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, বেনিফিট, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা আপনাদের কথা শুনতে পাবো এবং আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। শুধু দর্শক, আমি সবসময় অনুষ্ঠানের শুরুতেই কিছু আপডেট দিয়ে থাকি, তো কিছু আপডেট দেব। তার ভিতরে 24শে জুনে একটি হোম অফিস থেকে একটি চেঞ্জ এসেছে, সেটার পাবলিশড হয়েছে অন 24th of June, চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, সেটার উপরে। তো সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। তো এই চেঞ্জের ভিতরে একটি পজিটিভ বিষয় এসেছে, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি বেনিফিটের উপরেও আমি যথেষ্ট রিসার্চ করি এবং আপডেট দিয়ে থাকি। বেনিফিটের উপরেও আমি কিছু আপডেট দেব। তো আপনারা যদি বেনিফিটের ব্যাপারে কোনো কোশ্চেন করতে চান, তাহলে কিন্তু আপনারা কোশ্চেন করতে পারবেন। বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিটে যারা হলিডেতে যেতে চান, তাদের কি করণীয়, কিংবা যারা পিআইপিতে আছেন তাদের কি ডিডাব্লিউপিকে জানিয়ে যেতে হবে কিনা, যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তাদের কি তাদের যে কোচকে জানিয়ে যেতে হবে কিনা, কিংবা কতদিন আপনারা থাকতে পারবেন এবং কি ইনফরমেশনগুলো তাদেরকে দিতে হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আপনাদের যদি বেনিফিট সংক্রান্ত ব্যাপারে কোনো রকমের কোনো কিছু জানা থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। তো আমি যেটা 24th of জুনে যে নতুন পাবলিশড হয়েছে, হোম অফিস পাবলিশ করেছে, এটা নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এবং এখানে যে 27th পেজেসের একটি স্টেটমেন্ট এবং প্রায় কিছু মেমোরেন্ডাম আছে 8 পেজেস, সেটা এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম, এবং এইটা কিন্তু এই মুহূর্তে হোম অফিসের অনলাইনে আছে, আপনারা ডাউনলোড করে আপনারা ডিটেলস পড়তে পারেন। তবে যে বিষয়গুলো পরিবর্তনের কথা বলা হয়েছে এই 24th of June 2025-এর এই নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসে, সেটার ভিতরে আছে হচ্ছে যে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্মড ফোর্সেস এবং ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজ। কল আছে, আমি কল নিয়ে নিই, তারপরে আবারও আমি এই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওনারা নিজেদের সঙ্গে কথা বলছেন ফোন দিয়ে। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন এবং প্রশ্ন করেন, তাহলে কিন্তু আমরা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুজনে খুব খোঁজ গল্পে আছেন, সেটা কিন্তু অন এয়ারে সবাই শুনে ফেলেছে। তো বলুন, আপনার কোশ্চেনটা কি? আচ্ছা, আমি জানতাম চাইলাম যে বর্তমানে যে আইন, সরকারের যে আইন করছে যে কেয়ার ভিসা, জি, নাম কি তার একটা আইন বদলানি, জি জি, হোয়াইট পেপার, ইমিগ্রেশন হোয়াইট পেপার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন? জি 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 জি। ইমিগ্রেশন হোয়াইট পেপারটা আসলে মে 12-এ মূলত পাবলিশড হয়েছে এবং সেখানে অনেকগুলো পরিবর্তনের কথা বলা আছে। এবং এই পরিবর্তনগুলো কিন্তু যারা ওয়ার্ক ভিসায় আছে, যারা স্কিল ভিসায় আছে, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হবে। তার ভিতরে যে কেয়ার ভিসা যেটা আছে, এই কেয়ার ভিসা কিন্তু এটা অ্যাবলিশ হতে যাচ্ছে। তবে এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, যেটা 12th of May-তে পাবলিশড হয়েছে, আমাদের যে হোম সেক্রেটারি ইয়াভেট কুপার, উনি এটা পার্লামেন্টে এটা ডিসক্লোজ করেছেন এবং পাবলিশ করেছেন। তো সেখানে মেনলি 8টা মেন
পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। তার ভিতরে ওয়ার্ক ভিসার যে পরিবর্তন সেটার ভিতরে বলা হয়েছে যে RQF লেভেল 6 হয়ে যাবে, যেটা এই মুহূর্তে 3 আছে। তার মানে কেয়ার ভিসা বলেন, শেফ ভিসা বলেন, ম্যানেজার বলেন, এগুলো সব কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে। এরপরে আপনার যে স্টুডেন্ট কিংবা যে স্কিল ওয়ার্কারে যারা আছে, তাদের যে ডিপেন্ডেন্ট আছে, তাদের জন্য কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কিন্তু ইন্ট্রোডিউস করা হবে, যেটা স্পাউস ভিসার ক্ষেত্রে আছে। যেমন ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের জন্য লেভেল A1, তারপর এক্সটেনশনের সময় A2, এবং যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের সময় লেভেল B2 হবে। তো এরপরে যেটা বলেছি কেয়ারার ভিসা, এটা অ্যাবলিশ হয়ে যাবে। তারপরে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা আছে, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এটা 10 ইয়ার্স করার জন্য কিন্তু এটা এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে প্রস্তাবনায় আছে। এরপরে যারা গ্র্যাজুয়েট ভিসা আছে, এই মুহূর্তে তারা তাদের আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, মাস্টার্স কমপ্লিট করলে তারা কিন্তু 2 বছরের এই গ্র্যাজুয়েট ভিসা পেয়ে থাকে, কিন্তু এটা 1.5 ইয়ার্স করা হবে। তারপরে লাইফ ইন দ্য UK টেস্টের যে সিলেবাস আছে, এটাকে রিফর্ম করা হবে এবং এটার উপরে একটা ব্যাপক পরিবর্তন আনা হবে। এবং যেসব চিলড্রেন ব্রিটিশ সিটিজেন এবং তারা যদি আনফর্চুনেটলি মারা যায়, তাহলে তাদের যে পিতামাতা আছে তাদেরকে সেটেলমেন্ট দেওয়ার জন্য কিন্তু একটা নতুন রুট ক্রিয়েট করা হবে। এরপরে আরও বেশ কিছু পরিবর্তন আছে, তবে এইগুলোই মোটামুটি যেগুলো আমাদের কমিউনিটি কিংবা আমাদের জন্য খুব বেশি এফেক্ট করবে। তবে একটা জিনিস আমি বলে রাখি, এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা কিন্তু একটা প্রস্তাব, এবং আমি বলেছি এটা 8টা মেন প্রস্তাব আছে। তো এই প্রস্তাবগুলো মূলত ইচ্ছে করলে তারা সরাসরি এটা এই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসের মাধ্যমে করতে পারবে, এবং পার্লামেন্টে দেওয়ার পরে যদি কোনো অবজেকশন না হয়, তাহলে কিন্তু এটা পাস হয়ে যাবে 40 ডেজ পরে। তবে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর যে সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স, এটা 10 ইয়ার্স করার ব্যাপারে যে প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে এটার কিন্তু কনসালটেশন হবে, এবং সেই কনসালটেশন কিন্তু এন্ড অফ দিস ইয়ার হবে, এবং সেই কনসালটেশনের হওয়ার পরে সেটার উপরে যে মতামত আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারবেন। এটা অনলাইনে থাকবে এবং সবাই কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের উপরে আপনারা কিন্তু এটা আলোচনা করতে পারবেন, এবং এই কোশ্চেনের আনসারগুলো দিলে তখন এরা এই কনসালটেশন পাওয়ার পরে তারা কিন্তু এটাকে একটা বিল আকারে পার্লামেন্টে পেশ করবে। তখন পার্লামেন্টে যদি এটা অবজেকশন না হয়, তাহলে 40 ডেজ পরে যে এখানে কিন্তু অটোমেটিক পাস হয়ে যাবে। আর যদি এটা আলোচনা সমালোচনা হয়, এমপিরা যদি ভোট দিতে চায় ইত্যাদি ইত্যাদি, এবং পরে যদি এটা পাস হয়, এরপরে হয়তো হাউস অফ লর্ডসে যেতে পারে, তারপরে পাস হয়ে গেলে তখন কিন্তু এটা ইফেক্টিভ হয়ে যাবে এবং এটা আইন আকারে আসবে। অতএব যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা কিন্তু জাস্ট প্রপোজাল হিসাবে আছে। অতএব অনেকেই কিন্তু এটা নিয়ে স্ট্রেস করছেন এবং এটা নিয়ে অনেক অনেক বেশি চিন্তাভাবনা করছেন। তবে আপনারা আমাদের এই এনটিভির আইন অধিকারে সবসময় আপনারা চোখ রাখবেন, আমরা এই ব্যাপার নিয়ে আপডেট দেবো। প্লাস সোশ্যাল মিডিয়াতে যেগুলো রিলায়েবল যেসব চ্যানেল আছে, সেগুলোর দিকে চোখ রাখবেন, তাহলে আপনারা আপডেটগুলো পেতে পারবেন। তবে এই যে স্ট্যান্ডার্ড যে পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স, সেটা 10 ইয়ার্স করার কথা বলা হয়েছে প্রস্তাবে, এক্ষেত্রে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে এটা অলরেডি যারা আছে, যারা সিন্স 2020 থেকে এই স্কিল ওয়ার্কার রুটে আছে, এটা কি তাদের জন্য প্রযোজ্য হবে কি না, এই ব্যাপারে কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কোনো রকমের কোনো ইন্ডিকেশন দেয়া হয় নাই। পরবর্তীতে আমরা শুনেছিলাম যে এটা হতে পারে, নাও হতে পারে। তবে আপনার রিসেন্টলি আমরা দেখেছি যে 40,000 মতো সিগনেচার দিয়ে পার্লামেন্টে বলা হয়েছে যে এটা স্টপ করার জন্য, এবং এটা যেন ইমপ্লিকেশন না হয়। তো আপনাদের এই মুহূর্তে যেটা বলছি যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, যে কলার বললেন, আমি মনে হয় শুনছেন, ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা প্রপোজাল হিসাবে আছে। এই প্রপোজালের বিষয়গুলো মূলত হয়তো বিল আকারে পার্লামেন্টে আসার পরে, তারপরে
হয়তো এটা পাস হবে এবং যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হয়ে যাবে সেটা কিন্তু কনসালটেশন হওয়ার পরে সেটার উপরে কিন্তু বিল হিসাবে পার্লামেন্টে আসবে, তারপরে এটা কিন্তু পাস হবে এবং তখনই আমরা জানতে পারবো যে এটা কি রেট্রোস্পেক্টিভ ইফেক্টে হবে কি না, দ্যাট মিনস আগে যারা আছে তাদের ক্ষেত্রেও কি এটা হবে কি না। তবে আমি যদি জানি যে একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, সেই ট্রানজিশনাল পিরিয়ড পর্যন্ত হয়তো পুরনো যারা থাকবে তারা হয়তো 5 ইয়ার্স এই তাদের কোয়ালিফাইং পিরিয়ড থাকবে। এই ধরনের আমি বিভিন্ন রিসার্চ করে আমি এইটুকুন আমি জানতে পেরেছি এবং সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনাদেরকে ধন্যবাদ কলারকে এই কোশ্চেনটা করার জন্য। তো আমি যেটা বলছিলাম যে 24 জুনে আরেকটি ইমিগ্রেশন রুলসের উপর পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং সেটা বিভিন্ন সময়ে এটা ইফেক্টিভ হবে। 16 জুলাইতে ইফেক্টিভ হবে, 28 জুলাইতে ইফেক্টিভ হবে, কিন্তু এটা পাবলিশড হয়েছে অন 24 জুন, যেটাকে বলা হচ্ছে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস। এবং সেখানে যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্মড ফোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজ, অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স, অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্স এবং অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ। এছাড়াও যে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যে কন্টিনিউয়াস কোয়ালিফাইং পিরিয়ড সেটার উপরে এসেছে। তারপরে পার্ট 9 যেটা ম্যান্ডেটারি, যেটা রিফিউজাল হয়ে থাকে কিংবা অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে থাকে যে কোনো ইন্ডিভিজুয়ালের, সেই ক্ষেত্রে তারা যদি অ্যাসাইলাম ক্ষেত্রে যদি এক্সক্লুডেড হয়ে থাকে কিংবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন থেকে এক্সক্লুডেড হয়ে থাকে তাহলে কিন্তু তারা পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এইগুলো হচ্ছে আমি ক্যাপশনগুলো বললাম, এখন আমি একটু ডিটেলসে চলে যাব। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে যে আপনার যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে, আমরা জানি এই ইউ সেটেলমেন্ট স্কিমের যে পরিবর্তনটা সেটা আমি আসছে এবং এটা ইফেক্টিভ হবে 16 জুলাই থেকে। তো ইউ সেটেলমেন্ট স্কিমে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, আমরা জানি যে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন কিংবা প্রথমে প্রি সেটেল স্ট্যাটাসে থেকে তারপরে কিন্তু সেটেলমেন্ট স্ট্যাটাসে যেতে হয়। তো আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন তারা 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা কিন্তু সেটেলমেন্ট পায় এবং আপনারা জানেন যে হোম অফিস থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে এটার জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। তারা কিন্তু তাদের সিস্টেমের মাধ্যমে খুঁজে বের করে যারা 5 ইয়ার্স কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে। তবে আপনারা যদি চান অ্যাপ্লিকেশন করতে তাহলে আপনারা করে সেটেলমেন্ট নিয়ে নিতে পারেন, কিন্তু আবার এটা নিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনাদেরকে কিন্তু অটোমেটিক্যালি যারা 5 ইয়ার্স হয়ে যাবে তাদেরকে কিন্তু দেয়া হবে। এবং সেই ক্ষেত্রে যে অ্যাবসেন্সের ব্যাপারে যেটা বলা হয়েছে যে এই যে 16 জুলাই থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তারা যদি 60 মান্থস, তার মানে 5 ইয়ার্স পরে তারা কিন্তু সেটেলমেন্ট পায়। অর্থাৎ 60 মান্থের ভিতরে যদি কেউ তাদের 30 মান্থস যদি অ্যাবসেন্ট থাকে তারপরেও কিন্তু তাদেরকে এই আপনার সেটেলমেন্ট দেওয়া হবে। দ্যাট মিনস আউট অফ 60 মান্থস তারা যদি 30 মান্থস যদি ইউকেতে থেকে থাকে তাহলে তারা কিন্তু সেটেলমেন্ট পাবে, যেটা আগে ছিল না। এটা কিন্তু আগে এর থেকে অনেক কম ছিল। তো এইটা একটা গুড নিউজ। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস রেসিডেন্স বলতে কি বোঝায় এবং কতদিন অ্যাবসেন্ট থাকা যায়, এটার উপরে ইউ সেটেলমেন্টের উপরে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা মূলত একটা পজিটিভ পরিবর্তন, যেটা আমি আপনাদের সঙ্গে এইমাত্র শেয়ার করলাম। এরপরে যে পরিবর্তনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস রেসিডেন্সের বলা হচ্ছে যে ক্ষেত্রে সেটা তো আমি বলেছি যে টোটাল আপনার ইউ সেটেলমেন্টের কন্টিনিউয়াস রেসিডেন্সের ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে এইমাত্র শেয়ার করলাম। এরপরে চলে যাব যে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ এর এবং কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, জি বলুন। আমি বায়োমেট্রিক দিতে যাব, মানে আমার ভিসা এক্সটেনশনের জন্য আপনি বায়োমেট্রিক দিতে যাবেন? জি বলুন। তো আমার ফিওভার গ্রাম আমি নেক্সট উইকে যাব।
তো আমার নেক্সট মান্থে আছে 19টাই ওকে। জি এখন যদি আমি বায়োমেট্রিক দিতে যাই ওরা পাসপোর্ট রেখে দেয়, তাহলে আমার কি করবে? মানে 19টাই ওকে, তাদেরকে কিছু বলা আছে? আমার তো 19টাই ওকে সামনে। আপনি ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনে অ্যাপ্লিকেশন করেছেন ঠিক কিনা? না না না, তবে কি আরো আমি চাইছি আগে 19টাই ওকে আগে পরীক্ষা দিয়ে রাখার জন্য। তাহলে কোন কি অ্যাপ্লিকেশন করেছেন ভাইয়া? লিভ টু রিমেইনে আছি আমি। হ্যাঁ, লিভ টু রিমেইনে আছি। ঠিক শোনা যাচ্ছে না। আমি লিভ টু রিমেইনে আছি। আপনি লিভ টু রিমেনে আছেন 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন? জি। তো এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন তো পাসপোর্ট তো ওরা চাইবে, যখন আপনি বায়োমেট্রিকের জন্য যাবেন না তখন তো পাসপোর্ট আপনার জমা দিতে হবে এবং ওরা কিন্তু পাসপোর্ট রেখে দেবে। তো এখন আপনার কি সমস্যা এবং কি প্রশ্ন বলুন? আমার প্রশ্ন হচ্ছে মানে নেক্সট মান্থে আছে আমার লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তো লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হইলে তো পাসপোর্ট লাগে, মাস্ট। ওই জি বুঝতে পারছেন? জি জি। তো যদি ওরা পাসপোর্ট রাইখা দেয় কি কখনো কিছু আমাকে দিবে যে? এখন এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি না থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওরা অ্যালাউ করবে না। সেই ক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়ে আছে যেটা আমি রিসেন্টলি করেছি, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে B1-এর ব্যাপারে আমি একটা রিসেন্টলি ডিল করেছি, তার ওই রকমের ছিল না, পরে আমরা FLRM অ্যাপ্লিকেশন করেছিলাম এবং পরবর্তীতে হোম অফিস থেকে তাদের লেটার হেডে একটা কনফার্মেশন সহ ওই পাসপোর্টের আপনার সার্টিফাইড কপি দিয়েছিল এবং সেইটা দিয়ে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 সে কিন্তু মানে পরীক্ষা দিতে পেরেছিল উইদাউট অরিজিনাল পাসপোর্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট ছাড়া এরা কিন্তু অ্যালাউ করতে চায় না। তো যে কারণে আমি আপনাকে যেটা বলবো সেটা যে আপনি যেহেতু এখন এই অ্যাপ্লিকেশন করবেন এক্সটেনশন অ্যাপ্লিকেশন, অতএব আপনি এখন ক্যান্সেল করে দিতে পারেন। কারণ আপনি ওদের কাছে চিঠি লিখে যদি আপনি ওই সার্টিফাইড কপি আনান, তারপরেও ওরা নেবে কি নেবে না এটার কোনো গ্যারান্টি নাই। এই যেরকম আমি বললাম যে আমার এক ক্লায়েন্টের কিন্তু B1 TT কলেজ কিন্তু নিয়েছে, আবার যদি আপনি ফোন দেন এখন অনেক সময় তারা নেয় না, আবার এটা কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট, সেই ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি করবে ওরা আপনার পাসপোর্ট ছাড়া। এখন হোম অফিসের এই ডকুমেন্ট পেতেও কিন্তু আপনার সময় লাগবে। অতএব এখন তো কিন্তু এন্ড অফ জুন, অতএব আপনি বলছেন যে আগামী মাসেই আপনার পরীক্ষা, তো এই 15 দিন কিংবা 20 দিনে কিন্তু ওই সার্টিফাইড কপি। তো আপনি যেটা করেন হোম অফিসে চিঠি লেখেন, বলেন যে আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষা দেব, আমার সেন্টার অমুক জায়গায়, তাদের ইমেল এইটা, অতএব আমাকে সার্টিফাইড কপি পাঠাও। তখন ওরা ওদের লেটার হেড দিয়ে আপনার একটা সার্টিফাইড কপি দিয়ে দেবে এবং ওরা বলবে যে তাকে পরীক্ষা নিতে দেয়া হোক। তখন ওইটা নিয়ে গেলে আপনার বুকিংয়ের সময় হয়তোবা আপনাকে অ্যালাউ করবে পরীক্ষা দিতে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আপনি খুব সুন্দর করে বুঝাইতে পারেন। তো ওই কথা আমাদের সার্টিফাইড কপি দেশে আমি বায়োমেট্রিক দেব, ওদেরকে যদি পাসপোর্ট রাইখা দেয় তাহলে ওদেরকে পাসপোর্ট মাস্ট রেখে দেবে। পাসপোর্ট ছাড়া আপনার বায়োমেট্রিক নেবে না। অরিজিনাল পাসপোর্ট আপনার FLR FP যে অ্যাপ্লিকেশন এক্সটেনশনে যাবেন সব অ্যাপ্লিকেশনে এগুলো রেখে দেয়, শুধু যে কারণে আপনি পাসপোর্ট আপনি রাখতে পারবেন না। ঠিক আছে, আমি ওই কথা বলছি, যদি তারা পাসপোর্ট রাইখা দেয় মানে রাইখা তো দেবে, মাস্ট। দেওয়ার পরে আমি তাদেরকে ওই সময় যদি বলি যে আমার তো নেক্সট মান্থে লাইফ ইন দ্য ইউকে টেস্ট, তাহলে তোমরা কিছু মানে দেওয়ার জন্য কিছু করো, আমি তো আর সিকিউরিটি লিখতে পারবো না, দেবো না কি সার্টিফাইড কপি দিবে বাবাকে? যে সার্টিফাইড কপি দিবে, সার্টিফাইড কপি ওরা চাইলে দিয়ে দেয় এবং আমার 1 মাসের ভিতরে আপনি পাবেন, আমার এটা ধারণা। কিন্তু নেবে কি নেবে না পরীক্ষা এটা কিন্তু একটু আমি মানে ওই যে আমার একটা পরীক্ষা কিন্তু নিয়েছে একজন ক্লায়েন্ট, বুঝতে পারছেন, কিন্তু অন্যান্য ক্লায়েন্টরা কি করবে আমি ঠিক শিওর না। আমার বায়োমেট্রিক কার্ডও আছে, পুরোনো পাসপোর্টও আছে, মানে ওইটা তো ভ্যালিড নাই না। বায়োমেট্রিক কার্ড দিয়ে আপনার পরীক্ষা নিতে দেবে না, অরিজিনাল পাসপোর্ট ছাড়া ওরা নেয় না।
ঠিক আছে, আমি যেভাবে বললাম এইভাবে আপনি চেষ্টা করে দেখেন। ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আমি আপনাদের প্রায় সময় বিরক্ত করি। না 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 না, এটা বিরক্ত না। আপনি অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সেই কারণে আপনি এত সুন্দর কথা বলছেন যে বিরক্ত করে। এটা আমাদের প্লেজার। আমি এই কমিউনিটির জন্য এই প্রোগ্রামে 14 বছর, লাস্ট 14 ইয়ার্স এই আইন অধিকার করছি। কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আমাদের দিতে হবে, করতে হবে। তো আপনারা যারা বিভিন্ন ইমিগ্রেশন সমস্যায় আছেন, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এসে ফোনের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করি। কারণ আপনারা যখন এই লয়ারের কাছে যাবেন তখন তো তারা কনসালটেশন ফি চাইবে, ঠিক না? অতএব এইভাবে দিয়ে আপনাদেরকে যদি কোনোভাবে উপকার করতে পারি, অতএব এটা আমার জন্য একটা প্রিভিলেজ। অতএব আপনি যে বলছেন যে বিরক্ত করি, এটা না, এটা আমার জন্য প্লেজার যে আপনি ফোন দিচ্ছেন। আমি অত্যন্ত খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, একটা প্রশ্ন আমার, এই যে আমি তো সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম। ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। জি বলুন, কি জানতে চান? B1 নাকি আমার মার্চের প্রথম সপ্তাহে আমি ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লিকেশন করতাম, বাকি B1 এ ওই বলি না B2 করতাম। B1 এ হবে। আমি ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে চেঞ্জের কথা প্রস্তাব দেয়া হয়েছে সেটা এখনও ইফেক্টিভ হয় নাই। ওইটা ইফেক্টিভ না হওয়া পর্যন্ত আপনার অবশ্যই B1 আছে। আপনি নিশ্চিন্ত মনে আপনি B1 আছে। এটা কবে পরীক্ষা আপনার, কবে এটা? মার্চের 6 তারিখে করব। মার্চ আগামী বছর? জি জি, আগামী বছর। এর ভিতরে কি হয় আমি বলতে পারবো না, তবে আপনি যদি এটা পাস করে ফেলেন তাহলে এটা হয়তো বা এটা অ্যাকসেপ্ট হবে। অতএব আপনি পাস করে রাখলে পরবর্তীতে হয়তো এটা অ্যাকসেপ্ট হতে পারে, যে যারা কোনো ট্রানজিশনাল পিরিয়ড হয়তো থাকবে, যে যারা আগে পাস করেছে সেগুলো হয়তো অ্যাকসেপ্ট হবে, কিছু একটা হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন যে আপডেটে আমি প্রথমে একটি আপডেট দিয়েছিলাম যে ইউ সেটেলমেন্ট স্কিমে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে তারা যদি আউট অফ 60 মান্থ 30 মান্থসও যদি তারা ইউকেতে থাকে তাহলে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে। এবং আমরা জানি যে হোম অফিসে কিন্তু অটোমেটিক্যালি সেটেলমেন্ট দেওয়া হবে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে, এবং তারা এটাও তাদের ডেটাতে খুঁজে বের করে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারাও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরেকটি গুড নিউজ আছে, এই যে চিলড্রেনের যে 7 ইয়ার্স রুলস আছে, এবং যারা ইয়াত আছে, যারা বিটুইন 18 অ্যান্ড 25-এর ভিতরে যাদের বয়স আছে, এবং যা হাফ ইয়ার টেস্ট এর উপরেও কিন্তু আর একটা পজিটিভ পরিবর্তন কথা এখানে বলা আছে। এবং এই পরিবর্তনটা মূলত ইফেক্টিভ হবে 28 জুলাই থেকে। তো এই যে আপনার চিলড্রেন 7 ইয়ার্স রুলসের যে পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, সেটি নিয়ে আমি এখন আলোচনা করি। তো এটি আলোচনা করতে যেয়ে আমাকে একটু পিছনের দিকে যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে 2012-এ মূলত আমাদেরকে একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। সেখান থেকে এসে আবারও আপনাদের সঙ্গে থাকবো। আমাদের সঙ্গে আজকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন আমাদের আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার এমকিউ হাসান। আমার রয়েছে দীর্ঘ 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন দ্য লিগাল অ্যারিনা, ইনক্লুডিং বাংলাদেশ এবং ইউকেতে, এবং আমি প্রিন্সিপাল অফ এমকিউ হাসান সলিসিটার্স। এবং আমার এই প্র্যাকটিস, আমি প্রিন্সিপাল হিসাবে কাজ করছি প্রায় 14 ইয়ার্স। আর এই আইন অধিকার অনুষ্ঠানে আমি লাস্ট 14 ইয়ার্স এই অনুষ্ঠানে রেগুলার আসছি, এবং আপনাদের কমিউনিটির জন্য আমি সেবা দিয়ে যাচ্ছি। তো আমি বলেছি প্রথমেই যে বেনিফিট মেটার নিয়েও কিন্তু আমি রিসার্চ করি, এবং আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি। তো আপনারা কোনো বেনিফিটের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারবেন। এছাড়াও স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন, এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ,
PPI, divorce, children arrangement order, any legal aid এর কোনো কোশ্চেন, এছাড়াও বেনিফিট, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আজকে আমি আছি ব্যারিস্টার রিমকু হাসান আপনাদের সঙ্গে, এবং আমাকে আজকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, সে হচ্ছে ভেরি ট্যালেন্টেড এবং সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। তো এখন আবার আমি চলে যাই যে আমি বলেছিলাম যে চিলড্রেন 7 ইয়ার্স রুলসের উপরে কিন্তু একটি পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে 24 জুনে, এবং সেটি কার্যকরী হবে 28 জুলাই 2025 থেকে। পরিবর্তনটা হচ্ছে যে এই 7 ইয়ার্স রুলসটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল 2012-এ, যখন কনজারভেটিভ পার্টি প্রথম ক্ষমতায় আসে, এবং সেখানে বলা হয়েছিল যে কোনো বাচ্চা যদি এখানে কন্টিনিউয়াসলি থাকে কিংবা জন্ম নেয় এবং যদি তাদের রিমুভাল আনরিজনেবল না হয়, তাহলে কিন্তু তারা এদেশে লিভ টু রিমেন পাবে, এবং তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের মাধ্যমে 10 বছর পরে তারা সেটেল স্ট্যাটাস পাবে। এইটার উপরে পরবর্তী আনরিজনেবল টেস্টটা কিন্তু তুলে দেওয়া হয়। তার মানে কেউ যদি 7 ইয়ার্স থাকলেই তা গ্রান্টেড যে সে লিভ টু রিমেন পেত। পরবর্তীতে 20 জুন 2022-তে এটার উপরে আরেকটি পজিটিভ এবং ফ্লেক্সিবল পরিবর্তন আসলো। সেটাতে বলা হলো যে আগে যে রুলসটা ছিল সেটা রিপ্লেসড হয়ে গেল বাই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের মাধ্যমে। আগে ছিল 276 ADE, সেখানের একটি 5টার ভিতরে একটি ছিল সাব রুলস। এখন 20 জুন 2022-তে তখন যে পরিবর্তনের কথা বলা হলো সেটা হচ্ছে যে যদি কোনো চাইল্ড এদেশে জন্মগ্রহণ করে এবং কন্টিনিউয়াসলি যদি 7 ইয়ার্স কমপ্লিট করে থাকে, তাহলে পরে সে সেটেলমেন্টের জন্য স্টেটে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সে সেটেলমেন্ট পাবে। আর যদি কোনো চাইল্ড ইউকেতে আসার পরে কন্টিনিউয়াসলি যদি সে এখানে থাকে 7 বছর, তাহলে সে এলিজিবল হবে ফর লিভ টু রিমেন, এবং সেই লিভ টু রিমেন কিন্তু সে একবারে 5 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 5 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে সেই ক্ষেত্রে তাকে কিন্তু সেটেলমেন্ট দেয়া হবে। তো এই পরিবর্তনটা মূলত ইফেক্টিভ করা হয়েছিল 20 জুন 2022-এর পরে যারা এই অ্যাপ্লিকেশনগুলো করেছে। তার মানে কি আগে কিন্তু বেশ কঠিন ছিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, তার মানে 10 ইয়ার্স পর্যন্ত তাদেরকে অপেক্ষা করা লাগতো যারা জন্ম নিয়েছে কিংবা যারা এসেছে 7 বছর কন্টিনিউয়াসলি থাকার পরে। কিন্তু 20 জুন 2022-তে বলা হলো যে না, তারা জন্ম নিলে স্টেট ওয়াইজ সেটেলমেন্ট, আর জন্ম না নিলে 5 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন করবে লিভ টু রিমেন, এবং 5 ইয়ার্স পরে যারা সেটেলমেন্ট পাবে। অতএব 20 জুন 2022-তে মানে 2 ধরনের মূলত আইন থেকে যাচ্ছে। এইটাকে মূলত সমান করার জন্য, অ্যালাইন করার জন্য, এবং যারা আগে স্ট্যাটাস পেয়েছে তারা যাতে আনফেয়ারলি ট্রিটেড না হয় সেটার কথা মনে রেখে মূলত আবার একটি পরিবর্তনের কথা ঘোষণা দেওয়া হয়েছে 24 জুন 2025-এ, যেটা ইফেক্টিভ হবে 28 জুলাই 2025-এ। এবং সেখানে বলা হচ্ছে যে যেসব বাচ্চারা আগে এসেছে এই 2022-এর আগে 20 জুন, তারাও যারা গ্র্যান্টেড হয়েছে তারা যদি 5 ইয়ার্স কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু তারা স্টেট ওয়েজ সেটেলমেন্টে যেতে পারবে। তাদেরকে কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন নাই, অতএব তারা কিন্তু 5 ইয়ার্স সেভ করতে পারছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য, চিলড্রেনদের জন্য 7 ইয়ার্স রুলসের উপরে পজিটিভ একটি পরিবর্তন। এইবার আমি আসছি যারা ইয়াত যে আছে, কি বলে, ইয়াং ইয়াত আছে যারা, তাদের উপরে আরেকটা পরিবর্তনের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক একইভাবে যারা বিটুইন 18 and 25 এবং তারা হাফ অফ দেয়ার লাইফ ইউকেতে আছে, তারা 20 জুন 2025-এর আগে তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা লিভ টু রিমেন পেত, এবং আরও 2টি এক্সটেনশন নেওয়ার পরে তারা কিন্তু সেটেলমেন্ট পেত আফটার হ্যাভিং কমপ্লিশন অফ 10 ইয়ার্স। কিন্তু এই 20 জুন 2022-তে বলা হলো যারা আগে এই 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের গ্রান্ট হয়েছে
তারা যদি 5 ইয়ার্স কমপ্লিট করে থাকে তাহলে তারা কিন্তু স্ট্রেটওয়ে তারা সেটেলমেন্ট পাবে। তার মানে 20th জন 2022-তে এই যে ইয়াং ইয়াদদের ব্যাপারে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে তারা এদেশে হাফ অফ দেয়ার লাইফ যদি থাকে, তাদের বয়স যদি বিটুইন 18 and 25 হয়ে থাকে, তাহলে কিন্তু তারা স্ট্রেটওয়ে 5 ইয়ার্স লিভ টু রিমেন পাবে এবং 5 ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পাবে। কিন্তু 20th জুন 2022 এর আগে তাদেরকে 10 বছর অপেক্ষা করার পরে তারা সেটেলমেন্ট পেত। এখন এই 28th জুলাই থেকে যেটা ইফেক্টিভ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যারা আগে গ্রান্টেড হয়েছে তারা যদি 5 ইয়ার্স কমপ্লিট করে থাকে, এই ইয়াং ইয়াদ যারা আছে যাদের বয়স বিটুইন 18 and 25, যেটা হাফ অফ দেয়ার লাইফ যে টেস্টটা আছে এটা যদি তারা মিট করতে পারে তাহলে কিন্তু স্ট্রেটওয়ে তারা 5 ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পাবে। অতএব চিলড্রেন 7 ইয়ার্স রুলস এবং যে হাফ অফ দেয়ার লাইফ যে টেস্ট, এই দুটার উপরে এই পজিটিভ পরিবর্তন এসেছে। এবং আমি যেটা বলেছি যে আগে যারা গ্র্যান্টেড হয়েছে তারা যেন আনফেয়ারলি ট্রিটেড না হয় এবং এতে পুরনো এবং নতুন যে ল রুলস এটা যাতে অ্যালাইন হয়, সেই কারণেই কিন্তু এই পরিবর্তনটা আনা হয়েছে। এটা একটা পজিটিভ একটা পরিবর্তন। অতএব যেসব বাচ্চারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেয়েছেন 20th জুন 2022 এর আগে, তারা অবশ্যই 5 ইয়ার্স কমপ্লিট করলে এখন সেটেলমেন্ট করতে পারবেন। আপনারা এই বিষয়ে যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে আপনারা অ্যাডভাইস নিয়ে সে অনুযায়ী কাজ করবেন, কারণ আপনাদের এই 7 ইয়ার্স রুলস এবং যে হাফ অফ দেয়ার লাইফ এই যে টেস্টের আন্ডারে তাদেরকে আর 10 ইয়ার্স অপেক্ষা করা প্রয়োজন হয়, তারা 5 ইয়ার্স পরে তারা কমপ্লিট করে। দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। দর্শক, আমি আপডেট দিয়েছিলাম এবং যদি কল থাকে আমি কল নেব। আপনাদের কল কিন্তু আমাদের অনুষ্ঠানের সাফল্য, এবং আমরা কিন্তু আপনাদের কলগুলো সবসময় আশা করি যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং আমরা আপনাদের প্রশ্নগুলো নিব এবং সেগুলো উত্তর দেব। আমি কিন্তু কল নিচ্ছি এবং বিভিন্ন রকমের আপডেট দিচ্ছি। এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা সরাসরি ফেসবুকে দেখছেন এবং ইউটিউবে আপনারা দেখতে পাবেন। যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি মিস করছেন তারা কিন্তু পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। অনেক ইনফরমেশন আমি শেয়ার করি এবং আপডেটের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি শেয়ার করি এবং আপনার সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করে। এবং আমি আপনাদের এই আপডেটেড ইনফরমেশনের জন্য আমি কিন্তু প্রচুর রিসার্চ করি এবং সেই রিসার্চগুলো করে আমি কিন্তু নিয়ে আসি। এই যে আমার রিসার্চের পুরো ফোল্ডার রয়ে গেছে, এইখানেও রয়ে গেছে। তো আমি রিসার্চ করতে ভালোবাসি এবং এই রিসার্চ করে আপডেটেড যে ইনফরমেশনগুলো সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আমি যেটা বলছিলাম যে প্রাইভেট অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, যেটা 7 ইয়ার্স রুলস চিলড্রেনের ক্ষেত্রে এবং হাফ অফ দেয়ার লাইফের যে টেস্ট, এটার ক্ষেত্রে যারা গ্রান্টেড হয়েছেন, যারা 20th জুন 2022 এর আগে, তাদের ক্ষেত্রে এখন তারা 5 ইয়ার্স কমপ্লিট করলে তারা কিন্তু এখন সেটেলমেন্ট পেতে পারবেন। এবং আমি বলছি যে এই ব্যাপারে এই ধরনের সিচুয়েশনে যারা আছেন তারা কিন্তু 1-to-1 যে কোনো লয়ারের কাছে যেয়ে আপনারা এটা জেনে বুঝে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের 5 ইয়ার্স এখানে সেভ করতে পারবেন। এবং এইসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ফি ওয়েভার হয়ে থাকে। সেক্ষেত্রে ফি ওয়েভারে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফি ওয়েভারে কিন্তু 3টা টেস্ট আছে। প্রথম টেস্টটি হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। অতএব যারা হিউম্যান রাইটসের যে অ্যাপ্লিকেশনগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করা যায়। তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন বলতে সেটাই বোঝায় যে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আপনার ফি দেওয়ার সামর্থ্য নাই এবং সে যদি গ্রান্ট হয়ে থাকে তাহলে আপনি ফি ছাড়াই আপনার অ্যাপ্লিকেশন ইনক্লুডিং আপনার ডিপেন্ডেন্ট সেই অ্যাপ্লিকেশনটা ইন এ সেন্স ফ্রি অফ কস্টে আপনি
হোম অফিসের ফিস এবং এনএসএস যেটা আছে এটা আপনাকে দেওয়া লাগবে না। আবার আপনি পার্টলিও চাইতে পারেন যে আমি হোম অফিসের ফিস দিতে পারবো কিন্তু এনএসএস ফিস দিতে পারবো না, এনএসএস ফিস দিতে পারবো কিংবা হোম অফিস ফিস দিতে পারবো না, এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করা। অথবা আপনি দুইটাই চাইতে পারেন যে এনএসএস এর ফিস এবং হোম অফিস ফিস আমি দিতে পারবো না। এবং এই অ্যাপ্লিকেশনগুলো হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন, বিশেষ করে এই যে 5 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট যেটা প্রাইভেট লাইফের বেসিসে হয়ে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে কিন্তু ফি ওভার দিয়ে থাকে। আর আরেকটা হচ্ছে যে রেজিস্ট্রেশন বিটি সিটিজেন যেগুলো আন্ডারের চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু ফি ওভার দেওয়া থাকে। কিন্তু যেসব অ্যাপ্লিকেশনে যেমন ধরেন আপনার 29,000 যাদের স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা পার্টনার অফ এ এই সেটেল পারসন, তাদের যে অ্যাপ্লিকেশনগুলো যেখানে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এর প্রয়োজন রয়েছে সেইগুলো কিন্তু ফি ওভার অ্যাপ্লিকেশন কোনো প্রভিশন নাই। এবং যখন কেউ সেটেলমেন্টে যাবে ইনডিফারেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই ফি ওভারের কোনো প্রভিশন নাই। এবং ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু কোনো ফি ওভার অপশন নাই। এবং FLRM যেটা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন এক্সটেনশন অ্যাপ্লিকেশন, IRR অ্যাপ্লিকেশন, তারপর ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন, এইসব অ্যাপ্লিকেশন কিন্তু ফি ওভার নাই। তবে আপনার যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু যদি হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন হয়ে থাকে, হিউম্যান রাইটস যদি থাকে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস এবং রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি রাইটস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফি ওভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু ফি ওভার সাকসেস হতে পারে। এবার আমি আসবো যে তিনটা বিষয় মূলত ফি ওভার অ্যাপ্লিকেশনের সময় কনসিডারেশন নেওয়া হয়। প্রথম হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, সেটা হচ্ছে যে আপনার একটা ইনকাম আছে এবং আপনার আউটগোয়িংস আছে। অতএব আপনি যে ইনকাম করছেন সেই ইনকামগুলো কিংবা আপনি হয়তো বেনিফিটে আছেন, সেই বেনিফিটের থেকে কী পরিমাণ মানি আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার কলার আছে। এরপরে আমি আবারও আলোচনা কন্টিনিউ করব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সারি থেকে বলছি। আমি রুকসানা। আমার ছেলের বউ বাংলাদেশে থাকে, ছেলে দেশে বা ছেলে ব্রিটিশ, অনেক আগে থেকেই আমরা ব্রিটিশ। বাট আমি বলতে চাচ্ছিলাম যে আরেকটা তার বাচ্চা হবে, তো আমি কিভাবে ওই দুটো বাচ্চার পাসপোর্টটা পাইতে পারি, ব্রিটিশ পাসপোর্ট, যেহেতু বাবা ব্রিটিশ। এই কি মানে ছোট বাচ্চাটা, বড় বাচ্চাটার বয়স 2.5, আর ছোট বাচ্চাটা এখনো মানে হয়নি, এই মাসে ডিউ। তো আসলে কি সিস্টেম, আমি কিভাবে মানে বউ A1 পাস করছে না বলে আসতে পারছে না, ওকে, বাচ্চাদের পাসপোর্টটা করতে চাচ্ছি। তো আমাকে আমার একটা কোশ্চেন আছে। আপনার যে ছেলে, সে তো ব্রিটিশ সিটিজেন, সে তো ন্যাচারালাইজড হয়ে ব্রিটিশ সিটিজেন হয়েছে না তার জন্ম এখানে? না 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 না, ন্যাচারালাইজড হয়ে ব্রিটিশ সিটিজেন হয়েছে। আমরা স্কিল মাইগ্রেশনে করেছি 2000 এ। ওকে, তাহলে তার হচ্ছে যে আদার দেন বাই ডিসেন্ট, অতএব তার ব্রিটিশ সিটিজেনশিপ পাস করবে তার বাচ্চা যদি আউট অফ দ্য ইউকে জন্মগ্রহণ করে। সেটা আমি আগে দেখলাম। এবং তার ব্রিটিশ সিটিজেন যখন ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট যখন সে পেয়েছে কিংবা এটা গ্রান্ট হয়েছে, তারপরেই তো বাচ্চার জন্ম, ঠিক কি না? ওকে, এবং আরেকটা বাচ্চা, ওকে, এবং আরেকটা বাচ্চা সামনে হতে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু তারা দুজনে কিন্তু ব্রিটিশ সিটিজেন, তারা দুজনে ব্রিটিশ সিটিজেন। এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু স্ট্রেট ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ব্রিটিশ পাসপোর্টের জন্য এর জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে একটা ফিস আছে। সেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে আপনি যদি করেন, পরবর্তীতে একটা সময় নেবে, সময় পরে তাদের যদি কোনো ডকুমেন্ট লাগে, যেরকম ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট লাগবে, এই আপনার ছেলের, তারপরে আপনার ছেলের যে পাসপোর্ট, তারপরে আগের যদি কোনো যেসব পাসপোর্ট লাগবে সেগুলো, এই সবগুলো কিন্তু ডকুমেন্ট দিতে হবে বাচ্চা সহ। বাচ্চার যে ডকুমেন্টের কথা বললাম, বিশেষ করে তার যে কি বলে বার্থ সার্টিফিকেটটা, সেটা, ম্যারেজ সার্টিফিকেট, সেটা, এগুলো দিয়ে একটা ফর্ম আছে, একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। করে না না, এদেশে করা যাবে। ওই বাংলাদেশে যে কোনো কিছুই করা লাগে না, সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অনলাইনে, অথবা এখান থেকে করতে চান কিংবা আপনি বাংলাদেশে বসে করতে চান, সেটা সম্ভব। কিন্তু যেহেতু এই দেশের
সলিসিটার্স যারা আছে তারা কিন্তু এই ব্যাপারে এক্সপার্টাইজ। বাংলাদেশের যারা তারা কিন্তু এই ইমিগ্রেশন ব্যাপারে অত বেশি কিছু কিন্তু জানে না, এবং আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশ একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, কারণ একবারে পাসপোর্ট দেবে, তারা কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করবে, অনেক ডকুমেন্ট তারা চাইতে পারে, কিন্তু খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। আপনার ইন্টারভিউর ব্যাপারটা এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করে দিলে ওরা যদি স্যাটিসফাই হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্রেট হয়ে তাকে পাসপোর্ট দিয়ে দেবে। আর যদি ওরা মনে করে যে না আমাদের কি বলে বাবার সঙ্গে কথা বলতে হবে, মার সঙ্গে কথা বলতে হবে, সেটা কিন্তু অপশনাল, সেটা কিন্তু ম্যান্ডেটরি না। যদি ওদের কোনো অ্যাম্বিগুইটি থাকে, ওদের যদি কোনো রিকুইজিশন থাকে, ওদের যদি কোনো কোয়ারিজ থাকে, তখন কিন্তু ওরা চিঠি লিখতে পারবে এবং তা সেগুলো চাইতে পারবে। কিন্তু ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে? তো কিন্তু ওরা ডকুমেন্ট চাইতে পারে এবং সেইগুলো আপনাকে হয়তো পরবর্তীতে আবার দেয়া লাগতো, কারণ আপনি চিন্তা করেন যে স্ট্রেট ওয়ে পাসপোর্ট দিয়ে দেবে। অতএব এটি কিন্তু বেশ একটা হেভি একটা কাজ, হেভি একটা বিষয়। তো যে কারণে অন্য অ্যাপ্লিকেশনের মতো অত আমি বলবো না যে সহজ, কিন্তু কিন্তু যেহেতু পাসপোর্ট একবারে দেবে, অতএব তারা কিন্তু বেশ একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে দেয়। তো সেই কারণে এটা আমারে কঠিন না। আমি এর আগে অ্যাপ্লিকেশন করেছি, এগুলো হয়েছে। তো আপনারা যেটা করবেন, এটা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাবেন, যে বুঝবেন জানবেন, করে তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, তাহলে পরে কিন্তু আপনারা হ্যাঁ ওরা বাংলাদেশে বসে পাসপোর্ট পাবে। জি, কারণ এই দেশে থাকলে এক ধরনের অ্যাপ্লিকেশন আর বাংলাদেশে থাকলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন। বাচ্চারা জিজ্ঞেস করতে চাচ্ছি, তো বাচ্চাদের পাসপোর্ট পাওয়ার পরে কি মা পাসপোর্ট পাইতে পারে, এরকম কি কোনো সিস্টেম কি আপনাদের লয়ে আছে, মানে ব্রিটিশ লয়ে? ইমিগ্রেশন রুলসে কোথাও নেই যে বাচ্চা যদি সিটিজেনশিপ পায়, ব্রিটিশ সিটিজেনশিপ পায়, সেটার বেসিসে অটোমেটিক্যালি মাকে দেবে, এই ধরনের কোনো রুলস কিংবা ল ইমিগ্রেশন আইনে নাই। যেটা আছে যে যেহেতু বাচ্চা দুইটা বাচ্চা আছে, এখন ইংলিশ করতে পারছে না, এই ক্ষেত্রে কিন্তু 10 years route to সেটেলমেন্টে কিন্তু উনি অ্যাপ্লিকেশন করতে পারবে। 10 years route to সেটেলমেন্টটা কি, সেটা হচ্ছে আপনি লাইনে থাকেন, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, কিন্তু আপনারা আমি ব্রেকের ভিতরে আনসারটা দিয়ে দেবো। দর্শক দর্শক আমি বলেছি যে আমার খুবই ভালো লাগে এই আইনি অধিকার অনুষ্ঠানে এসে আমাদের কমিউনিটির সবার সঙ্গে কথা বলতে এবং তাদের প্রশ্ন নিতে এবং সেগুলো উত্তর দিতে। এবং আমি এই প্রোগ্রামটি লাস্ট 14 years করছি এবং এর জন্যে অবশ্যই এনটিভির ম্যানেজমেন্টকে অবশ্যই আমি সাধুবাদ জানাই এই অনুষ্ঠানটি কন্টিনিউ করার জন্য। এবং ইট ইজ মাই প্লেজার যে আমি আমাদের কমিউনিটির সেবায় আমি নিয়োজিত আছি। তো আমি 7 years রুলসের বেসিসে কিন্তু আমি আপডেট দিয়েছি এবং সেটার ব্যাপারে আমি কথা বলেছি। এখন বেনিফিট নিয়ে আমি কিছু কথা বলবো। বেনিফিটের উপরে আমরা জানি যে নতুন একটা বিল আসছে বেনিফিট কাটের ব্যাপারে। সিকনেস এবং ডিসেবিলিটি অ্যালাউন্স কাট করবে প্রত্যেক বছরে প্রায় 5 বিলিয়ন পাউন্ড, সেটার উপরে একটি বিল এসেছে এবং আগামী থার্সডেতে সেই বিলটা মূলত পার্লামেন্টে পেশ করা হবে এবং এটার নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এইটা যদি কাট করা হয় তাহলে অসংখ্য মানুষ যারা এই দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। তো এটাই বিষয়ে কিন্তু অনেক রকমের ইভেন লেবার এমপি প্রায় 120 এমপি দেখা যাচ্ছে এটার বিরোধিতা করেছে এবং তারা এটার অ্যামেন্ডমেন্ট করে একটা প্রস্তাবনা তারা কিন্তু অলরেডি দিয়েছে এবং তারা বলছে যে এই যে সিকনেস এবং যে ডিসেবিলিটি বেনিফিট এটার যে কাট করা হবে এটা
অ্যাসেসমেন্ট করা হয়নি, এটা অ্যাসেসমেন্ট করা ছিল এবং এটা কনসালটেশন বিশেষ করে যারা এই বেনিফিটটা পাচ্ছে তাদের কাছ থেকে এটা কনসালটেশন করা হয়নি এবং করা উচিত ছিল। এদিকে দেখা যাচ্ছে যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি যিনি মূলত এই বিলটা আনছেন, যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যে বিলটা, এটা অলরেডি পাবলিশড হয়েছে এবং আগামী বৃহস্পতিবার পার্লামেন্টে এটার উপর ক্লোজ হবে, এই পেশ করা হবে এবং সেটার উপর আলোচনা সমালোচনা হবে। এবং আমি বলেছি যে প্রায় 120 এমপি এটার মূলত বিরোধিতা করছে। তো আমরা অপেক্ষা করছি যে দেখা যাক এটা কি হয় সামনে। তো যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটার যে ডেইলি লিভিং যে কম্পোনেন্টটা আছে এটার উপরে পরিবর্তন করা হবে এবং যে পয়েন্ট আছে এটা স্কোরিং পয়েন্টটা বেড়ে যাবে। এই মুহূর্তে আছে যে 12 পয়েন্ট পেলেই কিন্তু এটা যে কেউ কিন্তু পেতে পারে। তো এখন বলা হচ্ছে যে যদি এই এই যে যে কম্পোনেন্টের যে যেগুলো আছে সেগুলোতে প্রত্যেকটাতে 4 পয়েন্ট করে তাদেরকে স্কোর করতে হবে মিনিমাম, এবং এছাড়াও অন্য একটি আর একটা কন্ডিশন তার থাকতে হবে, সেই কন্ডিশনটা খুবই সিরিয়াস। সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা মূলত এই কোয়ালিফাই করবে এই পিআইপিতে। এবং এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে কি পরিমাণ যারা এক্সিস্টিং ক্লেমেন্ট আছে তারা এই বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় আপনার সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই বেনিফিট কাটের কারণে মানে নতুন যে বিলটা আসবে 2030 পর্যন্ত বা 2030-তে প্রায় 950,000 পিপল যারা অলরেডি এই পিআইপি পাচ্ছেন, এই ডিসেবিলিটি এবং সিক পেমেন্ট পাচ্ছেন, তারা মূলত আর পাবে না, তারা এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। আর আরও যেটা বলা হচ্ছে যে যারা ক্যারার অ্যালাউন্স পাচ্ছে, এই যারা পিআইপি পায়, আপনারা জানেন যে যারা পিআইপি পায় তাদের কিন্তু ক্যারার অ্যালাউন্স ক্যারার থাকতে পারে এবং সেই ক্যারাররা কিন্তু একটা অ্যামাউন্ট পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যে পেমেন্ট আছে এটা প্রায় আপনার কাট হয়ে যাবে 800 পিপল যারা অলরেডি পাচ্ছে, এবং যারা ক্যারার অ্যালাউন্স পাচ্ছে যারা সাপোর্ট দিয়ে থাকেন তাদের ভিতরে প্রায় 150 আপনার 1000 পিপল তারা মূলত এই পেমেন্ট থেকে তারা বঞ্চিত হবে। তার মানে দাঁড়াচ্ছে প্রায় 800 পিপল অলরেডি যারা পিআইপি পান তারা কিন্তু এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে তারা আর পাবে না, এবং যারা ক্যারিয়ার অ্যালাউন্স পান তাদের 150,000 তারাও কিন্তু এই ক্যারিয়ার অ্যালাউন্স পাবে না, যেহেতু ওই 800 পিপল যখন আর পিআইপি পাবে না অতএব তাদের ক্যারিয়াররা আর এলিজেবল হবে না। তো আর যেটা বলেছি যে ক্লেমেন্টদেরকে শুধু এটা দেখালেই হবে না যে তারা তাদের যে কাপড় ওয়াশ করতে পারে না কিংবা তাদের বডি ওয়াশ করতে পারে না, হাফ বডি, সেক্ষেত্রে তাদেরকে এটাও দেখাতে হবে যে তাদের আরও একটি লিমিটিং কন্ডিশন আছে, বিশেষ করে এই ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে সেটাতে, তখন তারা এটা এলিজিবল হবে। এবং সেক্ষেত্রে আমি বলেছি 800 পিপল তারা নাই হয়ে যাবে, তারা পাবে না, এবং 150,000 পিপল তারা এই যে ইস্যু থেকে বঞ্চিত হয়ে যাবে। এবং পরিবর্তন কিন্তু আমরা জানি যে এই পিআইপি কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ডেইলি লিভিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে তো ডেইলি লিভিং কম্পোনেন্টে মূলত পরিবর্তনগুলো করা হচ্ছে, এবং সেক্ষেত্রে যে পয়েন্ট স্কোরিং সেটাকে অনেক হাই করে ফেলা হচ্ছে। তো যখন এটা ইফেক্টিভ হবে আশা করা হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ার, তাহলে কিন্তু এটার সিরিয়াস এফেক্ট হবে। কলার আছে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীর টরীর কেমন আছে? গরম কেমন কপিং করছেন? গরম কি এনজয় করছেন? হ্যাঁ, গরম তো আর আমরা বাংলাদেশ থেকে এইটি ভাই বাংলাদেশে তো আরো গরম নাকি? বাংলাদেশে এখন কত? বাংলাদেশে কত এখন? বাংলাদেশে তো আছে এখন 35 36। ওকে ওকে ওকে, তাহলে তো আমাদের এটা তো কিছুই না, কি বলেন? আচ্ছা, আপনি ওই যে পিআইপি এর মধ্যে গতকালকে নিউজ দেখছিলেন, ওইটা তো পার্লামেন্টে স্টারমারের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, 120 এমপি তারা এটার বিরোধিতা করছে, লেবার এমপি। এখন কনজারভেটিভ পার্টি কি করবে আমরা জানি না। কনজারভেটিভ পার্টি যদি এটার বিরুদ্ধে যায় তাহলে এটা পাস করবে না। কারণ কি জানেন, 800 পিপল যারা পিআইপি পায় এবং সিক বেনিফিট পায় তারা পাবে না। আর যারা 150,000 যারা আপনার কেয়ার অ্যালাউন্স পায় তারাও পাবে না। তাহলে কত লোকজন দেখেন দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এটা তো ভালো না। ভালো বিলটা মনে করেন কনজারভেটিভ, এটা কি আবার সবাই মিলে আর কোনো ভুল হবে নাকি? হ্যাঁ, এটা তো পার্লামেন্টে আগামী বৃহস্পতিবার দিন এটা পেশ করা হবে। পেশ করার পরে এখন এমপিরা যদি বলে যে না আমরা এটার উপর আলোচনা করব এবং এটা আমরা ভোট দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু স্পিকার এটা দিতে বাধ্য। তো 120 যারা লেবার এমপি তারা এটা বিরোধিতা করছে, তারা অ্যামেন্ডমেন্ট আনতে চাচ্ছে এবং তারা বলছে যে এটার যে অ্যাসেসমেন্ট এটা করার পরে যে কি অবস্থা দাঁড়াবে সেটা কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি, এটা করা উচিত ছিল। আর কনসালটেশন হয়েছে, সেই কনসালটেশনটা মূলত যারা অলরেডি এইগুলো পায় তাদের জন্য করা হয়নি। এই দুটো পয়েন্টের বেসিসে তারা আগামী বৃহস্পতিবারের দিন মূলত এইটার উপর আলোচনা হবে। আপনি কি ডেটটা জানতে? আগামী বৃহস্পতিবার, দ্যাট মিন্স জুলাই 3 তারিখ। জি 3 জুলাই নাকি? জি 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 জি। ওকে, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। তো সুধী দর্শক, আমি পিআইপির উপরে বলতে চাচ্ছিলাম যে তারা যেটা যে 150,000 পিপল যারা কেয়ারার অ্যালাউন্স তারা মিস করবে এবং 800 পিপল যারা মূলত ডেইলি লিভিং যে কম্পোনেন্টস পাচ্ছে পিআইপি তারা 2029, 2030 পর্যন্ত এগুলো তারা কিন্তু লস করবে। তো এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে গ্রিন পেপার কনসালটেশন যেটা তাদেরকে নিয়ে করা হয়নি, তারপরে এটার যে রিস্ক অ্যাসেসমেন্ট সেটাও করা হয়নি। তো এইসব বিষয়গুলো কিন্তু বেশ হচ্ছে এবং আমি টাইম টু টাইম এটা নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি। এবং বিলটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, যেটা আগামী সপ্তাহে এটা মূলত ভোট হবে আশা করা যাচ্ছে। তো এখন দেখা যাক এটার উপরে বলা হচ্ছে ল্যাক অফ কনসালটেশন অ্যান্ড অ্যাডুকেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং তার কনসিকুয়েন্স কী হবে জব মার্কেটে, এটা সম্পর্কে আসলে বলা হয়নি। সেই কারণে এই যে ডিসেবিলিটি এবং সিক পেমেন্ট ব্যাপার নিয়ে খুবই তোড়পাড় চলছে। তো এখন বলেছি যে 120 এমপি তারা এটার বিরোধিতা করছে এবং কনজারভেটিভ পার্টি কী করবে এখনও বোঝা যাচ্ছে না। তো তারাও এটার হয়তোবা পক্ষপাতী যদি হয় তাহলে কিন্তু বিলটা পাস হয়ে যাবে। এবং আমি বলেছি 800 পিপল তারা এই পিআইপি এবং সিক বেনিফিট থেকে তারা বঞ্চিত হয়ে যাবে এবং এই যে সিক এলিমেন্টের কারণে তারা কিন্তু একটা অ্যামাউন্ট ইউনিভার্সাল ক্রেডিটে পেয়ে থাকে, সেটা আর তারা পাবেন না এবং সেক্ষেত্রে কিন্তু তারা ইয়ারলি একটা অ্যামাউন্ট কিন্তু পাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইনফ্লেশনের কারণে আমাদের যে ফুড কিংবা বিলস এগুলো যে পরিমাণ বেড়ে আছে, সে কারণে তাদের জন্য কোঅপ করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হবে এবং এটা ইফেক্ট যে অসংখ্য মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। কিন্তু আমাদের যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি উনি হচ্ছে লিজ ক্যান্ডেল,
উনি বলতে চাচ্ছেন যে এই বেনিফিট সিস্টেমটা কলাপস হতে যাচ্ছে। তো এটা যদি কাট না করা হয় ডিজেবল পেমেন্টটা, তাহলে পরে এই যে সোশ্যাল সিকিউরিটির যে একটা অ্যামাউন্ট আছে 326 বিলিয়ন পাউন্ড, এটা মূলত সিজ হয়ে যেতে পারে ফিউচার এই বেনিফিটের ক্ষেত্রে, এইভাবে বলা হচ্ছে। এবং বলতে চাচ্ছে যে এইটা কলাপস হতে যাচ্ছে উইদাউট কার্স টু ডিসেবিলিটি বেনিফিটস, এটা লি স্ক্যান্ডেল বলতে চাচ্ছে। এবং এটাও উনি বলতে চাচ্ছে যে এইটার কারণে এটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা পুরো ব্রোকেন হয়ে গেছে, তো এটাকে রেস্টোর করা প্রয়োজন। এবং অসংখ্য মানুষ যারা বেকার, যারা মূলত কাজ বিমুখ হয়ে গেছে, তাদেরকে মূলত জব মার্কেটে তাদের কাজে ফিরিয়ে নিতে চাচ্ছে। তো এইসব লজিকগুলো মূলত আমাদের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি উনি বলছেন, এবং উনি খুবই পুশ করছেন যাতে করে এই ওয়েলফেয়ার রিফর্ম বিলটা যেন পাস হয়ে যায়। এবং আমি বলেছি এটার কনসিকুয়েন্স যেটা 800 পিপল যারা মূলত এই মুহূর্তে এই সিক অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছেন, যেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, তারা আর পাবে না। এবং যারা 150,000 পিপল যারা আপনার এই পাচ্ছে, কি বলে, কেয়ার অ্যালাউন্স পাচ্ছে, তারাও এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার এই যে সামনে বিলটা এই মুহূর্তে আছে, সেটির ব্যাপারে আপনাদেরকে আমি আপডেট করলাম। আর নতুন 24 তারিখে চেঞ্জের ব্যাপারে আমি ডিটেলস আলাপ আলোচনা করেছি, এবং ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়েও কিন্তু আমি আলাপ আলোচনা করেছি। তবে আরেকটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে যে এই যে কোয়ালিফাইং পিরিয়ড ফর 10 ইয়ার্স করার ব্যাপারে যে এসেছে, কি বলে, আপনার প্রস্তাব এসেছে, এটার বিরুদ্ধে কিন্তু সিগনেচার কালেকশন করা হয়েছে। এবং ইউকে পার্লামেন্ট এবং ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে সেই সিগনেচার সম্বলিত পিটিশনটা পেশ করা হয়েছে। এবং আমি দেখেছি যে 18 জুনে এটার সংখ্যা ছিল 143,000 সিগনেচার। তো এটার উদ্দেশ্য হচ্ছে প্রোটেকশন লিগাল মাইগ্রেন্টস, এবং বলা হচ্ছে ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য 10 ইয়ার্স ILR প্রপোজাল। 10 ইয়ার্সের ILR যাতে প্রপোজালটা যাতে না করা হয়, এবং লিগাল মাইগ্রেন্টদেরকে প্রোটেকশনের কথা বলা হয়েছে। এবং এইটার কারণেই এই যে আপনার 143,000 সিগনেচার কালেক্ট করে এটা ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে এটা সাবমিট করা হয়েছে। এবং এটা শুরু হয়েছিল মে মাস থেকে। আমরা জানি যে 12 মেতে মূলত যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, যে রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম হোয়াইট পেপার, এই ক্যাপশনে প্রায় 8টি প্রস্তাবের কথা বলা হয়েছে। তার ভিতরে একটা প্রস্তাব হচ্ছে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট হচ্ছে 10 ইয়ার্স হবে, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে। এইটার বিরুদ্ধে মূলত এই 143,000 সিগনেচার হয়েছে। এই সিগনেচারগুলোর হচ্ছে 18 জুন, হয়তো এর ভিতরে আরও এটা বেড়েছে। এবং যে লিগাল মাইগ্রেন্টস যারা এখানে বিল্ড আপ করেছে তাদের লাইফ, এবং তারা কিন্তু ফলো করছে এদেশের রুলস, এবং তারা 5 ইয়ার্স তাদের জন্য প্রমিস করা হয়েছে যে তারা 5 ইয়ার্স পরে যেয়ে তারা এদেশে সেটেল হবে। তো এটা যদি 10 ইয়ার্স হয়ে যায়, বিশেষ করে যদি রেট্রোসিড ইফেক্ট হয়, তাহলে কিন্তু এটা সিরিয়াস একটা ব্যাপার হবে। প্রায় 1.5 মিলিয়ন পিপল যারা মূলত এখন এই স্কিল ওয়ার্কারে আছে, এবং যারা ভবিষ্যতে এই 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা সেটেল হবে। এটা যদি 10 ইয়ার্স হয়ে যায় এবং যদি রেট্রোসিড ইফেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু তারা এটা হতে পারবে না। তবে আমি বলেছি যে এটার উপরে কিন্তু কনসালটেশন হবে, হওয়ার পরে একটা বিল হবে, বিলটা কিন্তু পার্লামেন্টে দেওয়া হবে, তারপর আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু এটা হবে। তা এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা কিন্তু কভার করছে বোথ হাই লেভেল প্রিন্সিপালস অ্যান্ড স্পেসিফিক পলিসি চেঞ্জের ব্যাপারে, এবং 8টি প্রপোজালের কথা আমি বলেছি। আর স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্ট,
যেটা ইনক্রিজ করার কথা বলা হচ্ছে টু 10 years আন্ডার গভর্নমেন্টস নিউ প্রপোজাল, এটা নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এইটির রেসপন্সে যেহেতু 143,000 পিপুলের সিগনেচার দেওয়া হয়েছে এবং সেটা এই ইউকে গভর্নমেন্টে পার্লামেন্টে পেশ করা হয়েছে, সেটার রেসপন্সে ব্যাপারে যে 10 years হবে কি হবে না, সেক্ষেত্রে একটি ক্লিয়ার মেমোরান্ডাম মূলত বিল্ডিং হচ্ছে দেখা যাচ্ছে এবং গভর্নমেন্ট অ্যাকনলেজ করছে যে তারা পাবলিক যে কনসার্ন আছে এবং তারা সেটাকে অ্যাকনলেজ করেছে পাবলিকের কনসার্ন, এবং তারা কনফার্ম করেছে যে একটি ফর্মাল কনসালটেশন উইল টেক প্লেস, এবং যেটা আমি বলেছি এন্ড অফ দিস ইয়ার হবে একটা ফর্মাল কনসালটেশন। এবং এটাও হিংস দেওয়া হয়েছে যে পটেনশিয়াল ট্রানজিশনাল এগ্রিমেন্ট থাকবে যারা এই কারেন্টলি স্কিল ওয়ার্কার ভিসায় আছে, মানে কারেন্টলি যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছে তাদের জন্য কিন্তু একটি ট্রানজিশনাল পিরিয়ড থাকতে পারে। এইটাই কিন্তু এই 143,000 পিপুল এই সিগনেচার দিয়ে ইউকে গভর্নমেন্টের পার্লামেন্টকে দেওয়ার পরে কিন্তু তারা এইটুকুন পজিটিভ রেসপন্স দিয়েছে যে যারা অলরেডি আছে তাদের জন্য কিন্তু একটি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, পটেনশিয়াল ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট ফর কারেন্ট স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডারদের জন্য থাকবে। এটা সিগন্যালস আর ওয়েলকাম, কিন্তু এখনও কিন্তু হাইলাইট করে বলা হয়নি, এখনও কিন্তু এই যে ইস্যুটা এটা কিন্তু আনরিসলভড রয়ে গেছে। তো দ্য গভর্নমেন্টের রেসপন্স সাজেস্ট উইলিং টু লিসেন, তারা কিন্তু শুনতে চায় এবং ইট স্টপস শর্ট অফ অফারিং সার্টেনিটি। দেয়ার ইজ নো কনফার্মিং ইয়েট অন ওয়েদার দোজ অলরেডি অন 5 years, যারা 5 বছর অলরেডি আছে আইলার তাদের জন্যে প্রোটেক্টেড হবে কি না, এটা কিন্তু এখনও কনফার্ম করা হয় নাই। এখানে কোনো ক্ল্যারিটি দেওয়া হয় নাই টাইমের ব্যাপারে, এখনও কোনো ড্রাফট লেজিসলেশন করা হয় নাই, অ্যান্ড নো এবং কোনো অ্যাসুরেন্স দেওয়া হয় নাই যে এই সিস্টেমটা ট্রাস্ট হবে। কিন্তু একটা জিনিস যে আনঅফিশিয়ালি বাট এস্টাবলিশড mechanism of existing leave on the basis of undermining personal circumstances could prove to be a game changing for many of it. এটা গেম চেঞ্জিং হয়ে যাবে যদি 10 years করে ফেলা যায়। তবে রেসপেক্টিভ ইফেক্টেড ডু হেড দিয়ে যদি এটা যায় তাহলে কিন্তু এখানে 1.5 মিলিয়ন পিপল কিন্তু এফেক্টেড হবে এবং তাদেরকে আরও 5 years কিন্তু অপেক্ষা করে তারপরে কিন্তু তাদেরকে সেটেলমেন্ট নিতে হবে যদি এটা ইমপ্লিকেশন হয়। এখনও কিন্তু এটা ইমপ্লিকেশন কিন্তু বলা হয় নাই। অতএব এই ক্ষেত্রে একটা ডিবেটের ব্যাপার। তবে ইমিগ্রেশন এটা টেকনোলজি, এটা একটা ইমিগ্রেশন টেকনোলজি, এটা ফেয়ারনেস এবং স্টেবিলিটির একটা ব্যাপার। তবে ইউকে যে গ্লোবাল রিপুটেশন আছে সেক্ষেত্রে কিন্তু এটা রুল বেসড সিস্টেম, এটা কিন্তু একটা গুড রিপুটেশন ইউকের আছে। সো মেনি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর নাও ওয়েটিং, তারা কিন্তু অনসিয়াসলি ওয়েটিং করছে যে তারা ওয়ান্ডারিং করছে ইফ দ্য গোলপোস্ট উইল বি মুভড মিড গেম, উই আর এন্টারিং এ ক্রিটিক্যাল ফেজ। এই ক্ষেত্রে কনসালটেশন টু রেস্টোর কনফিডেন্স, অতএব যে 5 years থেকে 10 years হবে কিনা এটা কনসালটেশন হবে, হওয়ার পরে তারপরে এটা বিল আকারে পার্লামেন্টে যাবে, তারপরে যে এটা কিন্তু ডিসিশনটা হবে। তবে 143,000 যে সিগনেচার হয়েছে হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা গভর্নমেন্ট অ্যাকনলেজ করেছে পাবলিকের কনসার্ন এবং তারা কনফার্ম করছে যে একটা ট্রানজিশনাল পটেনশিয়াল ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট হতে পারে যারা কারেন্টলি স্কিল ওয়ার্কার ভিসায় আছে। তো এই হচ্ছে আমি চেঞ্জের ব্যাপারে বললাম। আর এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে 20 years যে রুলস আছে সেই রুলসে বলা হয়েছে যদি কেউ এই দেশে লিগালি আসে কিংবা আনলফুলি আসে এবং তারা যদি কন্টিনিউয়াসলি এদেশে 20 years যদি তারা থাকতে পারে তাহলে কিন্তু তাদেরকে এই আন্ডার অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইব্রেরির তাদেরকে এই 10 years রুট টু সেটেলমেন্টের কিন্তু
2.5 years তাদেরকে লিভ টু রিমেন দেওয়া হবে। তো যে কারণে আপনার আমি আলোচনা করব যে যারা এই 20 ইয়ার্সের বেসিসে যারা অ্যাপ্লিকেশন করবেন, যারা দীর্ঘদিন ধরে আছেন, সেক্ষেত্রে তাদের মূলত কি কি ডকুমেন্ট লাগতে পারে, কি কি প্রসিজার আছে সেটা নিয়ে আলোচনা করব। তো 20 ইয়ার্স রুল যেটা, এটা মূলত ইমিগ্রেশন ল অ্যালাউ করে থাকে যে কোনো ইন্ডিভিজুয়াল কি যারা এদেশে বাস করছে 20 ইয়ার্স ধরে, সেটা কিন্তু লিগালি হতে পারে কিংবা ইলিগালি হতে পারে, এটার কম্বিনেশন হতে পারে, কিংবা পুরোপুরি ইলিগালি হতে পারে, এবং তারা কিন্তু লিমিটেড লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটাকে বলা হয় 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। তাদেরকে 2.5 ইয়ার্সের ভিসা দিয়ে 2টা এক্সটেনশন নিয়ে তারপরে তারা সেটেলমেন্ট নিতে পারে। আর এটা কিন্তু রুট টু সেটেলমেন্ট, এটা রিকগনাইজ স্ট্রেংথ আছে। যে কোনো ইন্ডিভিজুয়াল যদি কানেকশন থাকে টু দ্য ইউকে এবং খুব লং পিরিয়ড ধরে যদি সে এখানকার রেসিডেন্স থাকে এবং সেক্ষেত্রে তার ইনিশিয়াল এন্ট্রি অর সাবসিকুয়েন্ট স্টে ওয়াজ নট ইন ফুল কমপ্লায়েন্স উইথ ইট, এবং পরবর্তীতে সে যদি আনলফুল থাকে, প্রপার কমপ্লায়েন্স না থাকে, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা না। তো প্রথম যেটা আসছে যে প্রাইমারি যে রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস রেসিডেন্স থাকতে হবে তাদেরকে ইন দ্য ইউকে 20 ইয়ার্স। তার অর্থ এটাই হচ্ছে যে নো সিগনিফিক্যান্ট ব্রেক তাদেরকে থাকা যাবে না ইন্ডিভিজুয়াল প্রেজেন্স ইন দ্য ইউকে ডিউরিং ওই পিরিয়ড পর্যন্ত। অ্যাবসেন্সের ব্যাপারে বলা হচ্ছে তাতে কন্টিনিউয়াস রেসিডেন্স তাদের রিকোয়ার্ড রয়ে গেছে এবং হোম অফিস অ্যালাউ করবে সাম অ্যাবসেন্সেস, এবং স্পেসিফিক্যালি সেটা অ্যাবসেন্সের কথা বলা হয়েছে যে আপ টু 6 months অ্যাট এ টাইম or a total of 540 days over the 20 years. তার মানে in one go absence up to 60 months at a time 60 months-এর বেশি সে থাকতে পারবে না, আর টোটাল 540 days 20 ইয়ার্সের ভিতরে সে ইউকের বাইরে থাকতে পারবে না, এবং তার যে পারমিটেড উইদাউট ব্রেকিং দ্য কন্টিনিউটি অফ রেসিডেন্স। তার মানে শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, অনেক কল নিলাম, খুবই ভালো লাগলো। সবাই আশা করি সামার এনজয় করছেন, হলিডেতে যাচ্ছেন বিভিন্ন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের কল আমরা নিয়েছি। যাদের নিতে পারেন তাদের প্রতি অ্যাপোলজি রইল। আমরা এই অনুষ্ঠান প্রত্যেক শনিবারে আসি দুপুর 12:30 সময়। আমরা বিভিন্ন রকমের অ্যাডভাইস দিয়ে থাকি। আবারও দেখাবে, ভালো থাকবেন।